আমাদের কাজটা এমন না যে আমরা হুট করে গেলাম এবং ওনার সমস্যাটা সর্ট আউট না করে আমরা কাজ করে জরিমানা করছি, আইন প্রয়োগ করছি। শুধুমাত্র জরিমানা করা বা দণ্ড আরোপ করা এটাই কিন্তু আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি পরিবর্তন, এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চাই। জরিমানা দেওয়া, অভিযান চালানো এটা তো সমাধান না। সঠিক সমাধান থেকে আপনি পাচ্ছেন কিনা? রাতের 12টা বাজে কল দিয়েছে, কিন্তু তখন অফিসার পাঠাতে পারিনি। আমি পরের দিন সকালবেলা আমি অফিসার পাঠিয়ে সমস্যার সমাধান করেছি। দেখুন, কাউকে জরিমানার আওতায় নিয়ে আসলে সে এটা পজিটিভলি নিবে না, বা না নেওয়াটাই হয়তো স্বাভাবিক। রেখে ভদ্র ব্যবসায়ীদের কাছে জান আপনারা এটা আমাদের আওতাভুক্ত না, এরকম অভিযোগও আমাদের কাছে করতে চায়। তারপরে আমরা বলি যে না, এটা আমাদের আইনে কভার করে না। তার বলে যে না, তারপরে একটু আপনি দেখেন। আমাদের কাজটা কিন্তু হচ্ছে গিয়ে যেখানে অসঙ্গতি থাকবে, যেখানে নিরাপদ খাদ্য আইনকে ভায়োলেট করা হবে, লঙ্ঘন করা হবে, সেখানে আমাদের কিন্তু কার্যক্রম। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী আপনার তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। পাশাপাশি আমরা আজকে যে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ খাত নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব। আজ নিরাপদে যে ভোক্তাদের মাঝে যে আমাদের পণ্য বা সেবা সামগ্রী কতটুকু পৌঁছাচ্ছে, যারা দায়িত্বশীল আছেন, সরকারের দায়িত্বশীল আছেন, সেসব বিষয় নিয়ে আমরা নানাবিধ আলোচনা করব। আমার হাতের ডানে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান এবং উপপরিচালক জনাব ফয়সুল্লাহ। আমার হাতের বাইরে আছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার প্রধান মোহাম্মদ ফারহান ইসলাম। প্রথমেই আমরা আলোচনা যাচ্ছি জনাব ফয়সুল্লাহ আপনার খাতে। 5 আগস্টের পর থেকে এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে, এখন কাজ করতে আপনারা কতটুকু উৎসাহ নিয়ে কাজ করছেন, বা কোনো কষ্ট পাচ্ছেন বা কষ্ট নিয়ে কাজ করছেন, এরকম কিছু? না, আমরা কাজ করে যাচ্ছি। আসলে দেখেন, আমরা তো নির্দেশনা অনুসারে কাজ করি। আমরা ফিল্ড পর্যায়ে, ফিল্ড আসলে নির্দেশনা বাস্তবায়ন করে। সরকারের যত নির্দেশনা আছে, যত পলিসি আছে, সবকিছু বাস্তবায়িত হয় মাঠ পর্যায়ে। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। যখন যেরকম নির্দেশনা আছে আমরা সেরকম কাজ করে যাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে আমরা কাজ করতে পারছি এবং আমাদের কাজ চলমান রয়েছে। 5 আগস্টের আগে আপনার অভিযানের পরিমাণ আর এখনকার অভিযানের পরিমাণ যে একটা গতানুগতিক গড়, যেটা পরিমাণ কম নাকি বাড়লো এরকম? না, অভিযান পরিমাণ ঠিকই আছে, বরং অভিযান সংখ্যা আরও বেড়েছে। অভিযান সংখ্যা বেড়েছে। ওই যে আপনাকে বললাম, আমাদের তো একটু জনবল স্বল্পতা আছে। তো তারপরেও আমাদের বিরামহীনভাবে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম, যেভাবে আমাদের কার্যক্রম চলমান আছে, ভোক্তাদের অভিযোগ আসতেছে, আমরা নিষ্পত্তি করছি, বাজার তদারকি আমরা করছি, মাঠে যাচ্ছি, এবং সচেতনতামূলক কার্যক্রম যেটা আমরা করে থাকি সেটাও আমরা করছি। আমাদের কার্যক্রম চলমান আছে। আপনার কি মনে হয় যে সমস্যাগুলো নিয়ে আপনারা এতদিন দিনাতিপাত করেছিলেন, এই সমস্যাটা কি এখন থাকবে কিনা, বা ওই সমস্যার সমাধান কল্পে এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে কিনা? যে আমি আশা করছি যে একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যেহেতু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তো এখানে জনসম্পৃক্ততা রয়েছে খুব বেশি। মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, যে দপ্তর প্রতিকার সেই পরিমাণে আপনাদের জনবল, জি, সেখানে হয়তো জনবলের বিষয়টা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে আমাদের কাজগুলি আরো স্মুথলি, আরো দ্রুত আমরা মানুষের দূরগড়ে আমরা সেবা পৌঁছে দিতে পারবো। তবে আপনি বিভাগীয় প্রধান, আপনার নেতৃত্বে জেলায় এবং মেট্রোতে কাজ করছে, আপনার অফিসারগণ বা আপনি সহ কাজ করছেন, এখন আপনার কতটুকু আশাবাদী এই সরকারের উপর? আসলে আশাবাদী তো অবশ্যই। আশা করছি যে অনেক কিছুই আসলে স্বাভাবিক হয়ে আসবে এবং উন্নতি ঘটবে, এবং সবকিছু সব দপ্তরেরই একটা উন্নয়ন হবে। সেই সাথে ভোক্তা অধিকার অধিদপ্তরের উন্নয়ন হবে, এবং আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। আপনি খুব সুন্দর করে খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমরা এখন আসি জনাব ফারহান ইসলাম আপনার কাছে। 5 আগস্টের আগের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা কার্যালয় এখনকার চট্টগ্রাম জেলা কার্যালয় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা আপনি? ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাই এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাবৃন্দকে আমাকে শোনার জন্য। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান করা লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি, সেই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করি
জুলাই আগস্টের 24-এর যে গণ অভ্যুত্থানে হতাহত বীর সৈনিকদের জন্য, আর যে সৈনিকদের আত্মার প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে নতুন করে চিন্তা করার, নতুন করে বাংলাদেশকে গড়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনার যে দ্বার উন্মুক্ত হয়েছে, সেখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। আমাদের যে কাজগুলো আমরা করে থাকি, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের জনবল, লজিস্টিক সাপোর্ট, এই বিষয়গুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষত চট্টগ্রামের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য। সেই লক্ষ্যে আমাদের বেশ কিছু কাজ চলমান রয়েছে। আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী, আপনারাও আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন। বিভিন্ন আমাদের সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো রয়েছে কিংবা আমাদের যে মোবাইল কোর্ট পরিচালনা হয়, সেই বিষয়গুলো জনগণকে অবগত করছেন। এর মাধ্যমেও একটা জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে কয়েকটি কাজ করে থাকে, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য প্রথমত আমরা জনসচেতনতামূলক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, যার মধ্যে জেলা পর্যায়ে বিভিন্ন সভা সেমিনার, উপজেলা পর্যায়ে বিভিন্ন সভা সেমিনার, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সভা সেমিনার করে থাকি আমরা। পাশাপাশি আমরা যে কাজগুলো করে থাকি, যে গৃহিণী মায়েরা রয়েছে, গৃহিণী মায়েদেরকে নিয়ে আমরা উঠান বৈঠক করি। উঠান বৈঠক করার মাধ্যমে তাদেরকে আমরা একদম রুট লেভেল পর্যন্ত আমাদের যে বার্তা তা পৌঁছে দিচ্ছি। এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে একদম যেখানে খাবারটা উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন স্থল থেকে আমাদের টেবিল পর্যন্ত খাবারটা যেন নিরাপদ থাকে, তা আমাদের নিশ্চিত করা। আর সেই লক্ষ্যে আমরা সর্বস্তরে সমাজের আমরা পৌঁছে যাচ্ছি, চেষ্টা করছি। এখানে আমাদের কৃষি ডিপার্টমেন্ট, মৎস্য ডিপার্টমেন্ট এবং পানি সম্পদ ডিপার্টমেন্ট, তাদেরও দায়িত্ব রয়েছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং গণমাধ্যমও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আপনি যে বিষয়টি বললেন যে পরিবর্তনের যে বিষয়টি, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশে যে শত শত বছরের পুরনো যে একটি কালচার রয়েছে, একটি সংস্কৃতি রয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যায় যে সব ব্যবসায়ী যে এমনটা করে তা না। আবার কিছু সংখ্যক ব্যবসায়ী আছে যে অধিক মুনাফা লাভের জন্য কিন্তু তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যায়, যে কিছুটা ফুড ফ্রডুলেন্স করার মাধ্যমে, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ বা ভেজাল খাদ্য মানুষকে সরবরাহ করার মাধ্যমে অধিক মুনাফা লাভের যে টেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে, তা রোধ করার জন্য আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং এই কাজগুলো আমরা যেভাবে করে থাকি, তার মধ্যে জনসচেতনতার কথা তো বললাম, সেই সাথে আমরা আমাদের উদ্যোগে নমুনা সংগ্রহ এবং পরীক্ষণের কাজ করে থাকি। এবং সেই নমুনায় যদি কোনো ব্যত্যয় ঘটে, যথাযথ মান নিয়ন্ত্রণ না হয় কিংবা যদি কোনো ভেজাল পাওয়া যায়, তাহলে আমরা সেটা পরবর্তী আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নিয়ে থাকি। তাছাড়া আমাদের যে আইনানুগ ব্যবস্থার মধ্যে রয়েছে, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করি এবং পাশাপাশি বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের করে থাকি। তা আমাদের কাজ আগের চেয়ে অনেক বেশি গতিশীল হয়েছে। এই সরকার থেকে আপনারা কি আশা করেন? আপনাদের মন্ত্রণালয়ে যে আপনার সংকটটুকু আছে, সেই সংকটটুকু কাটিয়ে তুলতে পারবে? আপনার কি মনে হয় জনাব ফারহাদ? আমাদের জনবল সংকট কিংবা আমাদের যে লজিস্টিক সাপোর্টের যে বিষয়গুলো রয়েছে, একটি নতুন ডিপার্টমেন্ট হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। সরকার যথেষ্ট আন্তরিক আছে। আমার মনে হয় সরকারের যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতার বলে আমরা অচিরেই এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। চট্টগ্রাম খাবারের মানটুকু কেমন? আপনি কিভাবে দেখতেন? আসলে দীর্ঘদিন আপনি কাজ করে যাচ্ছেন এই চট্টগ্রাম, কি দেখছেন আসলে চট্টগ্রামের খাবারের মান কেমন? চট্টগ্রামের যে খাবারের মান, যে প্রশ্নটি করেছেন, অত্যন্ত চমৎকার প্রশ্ন। তবে এই বিষয়টাকে আমি ঢালাওভাবে কোনো সমাধান, কনক্লুসিভ সমাধানের মতো কোনো উত্তর দেওয়া সম্ভব না। তবে আমাদের যে অবজারভেশন, আমি এখানে প্রায় 1 বছর এর অধিককাল পর্যন্ত এখানে কর্মরত আছি। আমার দৃষ্টিকোণ থেকে যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, আগে যে কাজগুলো ব্যবসায়ীরা করত, সেখান থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এবং কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই পরিবর্তন হয়েছে। এই যে কাজ করে যাচ্ছি, আমাদের যে কাজের গতিশীলতা যে বৃদ্ধি পেয়েছে, তারই কিন্তু ফলস্বরূপ আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছি। আপনারা গণমাধ্যম কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে থাকেন, আপনারা নিজেরাও দেখে থাকবেন যে আগে যে প্রতিষ্ঠানগুলোতে যেভাবে খাবারগুলো তৈরি করত, আমি প্রথম যখন এই শহরে এসেছি এমনও দেখেছি যে একদম রান্নাঘরের ঠিক পাশেই টয়লেট, সেখানে আপনার হ্যান্ড ওয়াশের কোনো ব্যবস্থা নেই, স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই,
এই যে পর্যায়টা, এটা থেকে কিন্তু কিছু প্রতিষ্ঠান অল্প অল্প করে এগিয়েছে, কিছু প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো রিমার্কেবল চেঞ্জ এনেছে, যেটা প্রশংসাযোগ্য। তো সেই হিসেবে আমরা কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানকে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গ্রেডিং প্রদান করে থাকে। আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমরা যারা ফুলফিল করে তাদেরকে আমরা গ্রেডিং প্রদান করে থাকি। তো তার ভিত্তিতে আমরা কিন্তু এই যে তাদের পিছনে লেগেছিলাম, পরিবর্তনের যে বিষয়গুলো ছিল, আমাদের যে সাজেশন ছিল, যারা আমাদের এই সাজেশনগুলো প্রতিপালন করেছে তাদেরকে কিন্তু আমরা পরবর্তীতে গ্রেডিং এর আওতায় নিয়ে এসেছি। এবং অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আমাদের যে গ্রেডিং মার্ক রয়েছে সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান A+ মানের গ্রেডিংও পেয়েছে। এর মধ্যে যারা আমাদের যে নির্দেশনাগুলো ছিল তা মানেনি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা আইনের আওতায় এনেছি। পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে ফলো আপ মনিটরিং এর মধ্যে রেখেছি যে আপনাদেরকেও পরিবর্তন হতে হবে। যারা আপনাদের কথা মতো কাজ করছে না, আপনাদের প্রতিষ্ঠানের যে ধরন অনুসারে যারা কাজ করছে না, বা নিরাপদে যারা খাদ্য তৈরি করছে না, বা নিরাপদে খাদ্য ভোক্তাদের মাঝে পৌঁছাচ্ছে না, তাদের জন্য আপনারা কি ধরনের অভিযানটুকু পরিচালনা করে থাকেন? দেখুন, আমাদের যে মোবাইল কোড অভিযানগুলো রয়েছে, আপনারা আমাদের সঙ্গী হয়ে থাকেন, সেই প্রোগ্রামগুলোতে আপনারা নিজেরাও দেখে থাকেন। এবং দর্শক শ্রোতাদের জন্য আমি জানিয়ে রাখছি যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বিগত দিনগুলোতে আমরা প্রায় 25টি মোবাইল কোর্টের মাধ্যমে 53 লক্ষ টাকা, প্রায় 53 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এবং তাৎক্ষণিকভাবে গত অর্থ বছরের কথা বলছেন? এই অর্থ বছরে আর কি এই পরিমাণ অর্থ আমাদের আদায় করা হয়েছে। এবং যে প্রতিষ্ঠানগুলোতে আমরা মোবাইল কোড পরিচালনা করেছি সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা নিয়মিতভাবেই কিন্তু আমাদের মনিটরিং কার্যক্রমটা অব্যাহত রেখেছি। যে আমরা অনেক সময় হয় যে ধারণা করতে পারেন আপনারা যে বিষয়গুলো, যে একটা প্রতিষ্ঠানকে আমরা কি ধরনের ফলো আপের মধ্যে রাখি আর কি, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রাথমিকভাবে আমরা একটা প্রতিষ্ঠানকে ভিজিট করে তার অসঙ্গতিগুলো আমরা তাদেরকে অবগত করি যে আপনার এই অসঙ্গতি আছে, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনাকে এই অসঙ্গতিগুলো দূর করতে হবে। এবং তার প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে 15 দিন বা 1 মাস পর আবার ভিজিট করি। সেই ভিজিটে আমরা গিয়ে দেখি যে কতটুকু পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন হয়, দ্যাটস গুড, আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাই। এবং যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আরেকটা সময় দেই। এরপরও যদি না করে আমরা একটু সময় দেই, 1 মাস 1.5 মাস সময় দিয়ে। তার পরবর্তী সময় যদি প্রতিপালন না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থার আওতায় নিয়ে আসি। এবং আইনানুগ ব্যবস্থার আওতায় আনার পরও আমরা তাদের পিছনে লেগে থাকি, অবশ্যই যেন খাবারটা নিরাপদ করার জন্য তাদের আগ্রহ থাকে এবং তারা সেই চেষ্টা যেন বজায় রাখে। যদি সেরকম চেষ্টা যদি বজায় না থাকে তাদের মধ্যে, আমাদের নির্দেশনা প্রতিপালন না করলে আমরা পরবর্তীতে আরো বেশি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের। এই চট্টগ্রাম শহরে তো যারা বড় প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বড় পণ্য উৎপাদন প্রতিষ্ঠান আছে, বড় আকারের শিল্প আছে, আমাদের এখানে খাবারের কথা যেহেতু আমরা আলোচনা করছি, আবার তাদের মধ্য থেকে যে বাজারজাত করার একটা প্রক্রিয়া আছে, সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, তো নিরাপদে খাদ্য উৎপাদন করলাম, এখন ওই ভোক্তাদের মাঝে বিভিন্ন স্টেপটা পার করে কিন্তু ভোক্তাদের মাঝে যায়, এই যে মাঝখানে রাস্তাটুকু কি কতটুকু নিরাপদ এটা দেখছেন? যে বাজারজাতকরণের বিষয়ে সেটা কোম্পানি তাদের মাধ্যমে বা তাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের মাধ্যমে করে থাকে। আমাদের যে বিষয়টা রয়েছে, আমাদের হচ্ছে একদম খাদ্যের উৎপাদন স্থল থেকে যেহেতু আমরা টেবিল পর্যন্ত খাবারটা নিরাপদ আছে কিনা সেই বিষয়টা আমরা দেখভাল করি। আমরা এই বিষয়টাতেও গভীর আমাদের মনোযোগ রয়েছে, আমরা কাজ করছি। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, ধরুন একটা আইসক্রিম জাতীয় আইটেম বা ফ্রোজেন আইটেম, সেটা যদি আপনি আপনার কারখানা থেকে পরিবহন করে কোনো পরিবেশনকারী আউটলেটের মধ্যে আপনি নিয়ে যান, অথবা ভোক্তার মাঝে ভোক্তার কাছে আপনি যদি সাপ্লাই করতে যান, যে আইসক্রিমটা আপনার আইসক্রিম তো নর্মালি বরফ আকৃতির, তাই না? সেটা কিন্তু আপনার পরিবহন করতে হলেও আপনার রেফ্রিজারেশনের মধ্যে রাখতে হবে, তাই না? কিংবা ফ্রিজারের মধ্যে রাখতে হবে। এক একটার কাছে এক এক ধরনের টেম্পারেচার রাখতে হয়। এবং এই যে বিষয়টা, এটা তারা প্রতিপালন করছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু আমাদের মনিটরিং এর আওতায় রয়েছে। এবং আমরা যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করে থাকে তাদেরকে নির্দেশনা দিয়ে থাকি যে আপনারা যে পরিবহনের মাধ্যমে এই কাজটা করে থাকেন পরিবহন, সেখানে অবশ্যই একটা দৃশ্যমান ডাটা লগার থাকতে হবে, যাতে করে আমরা যে কোনো সময় ভিজিটের সময় যেন আমরা দেখি যে আপনার এই পরিবহনটার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি মেনটেন করতেছেন। এই বিষয়গুলো আমাদের নজরের মধ্যে রয়েছে, আমাদের মনিটরিং এর মধ্যে রয়েছে। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু আসি জানাব ফয়সুল্লাহ আপনাকে। আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পালন করছেন। আমি একই প্রশ্ন করতে চাই, আসলে
আপনাদের কর্মকাণ্ডটুকু একটু যদি আপনি ব্যাখ্যা দিতেন, বা আপনারা কিভাবে অভিযান পরিচালনা করেন, জনাব ফয়সাল্লাহ। ধন্যবাদ। বিষয়ে ওই একটাই যে আমাদের কার্যক্রম যেগুলি হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে বড় রকমের কার্যক্রমটা কিন্তু আমাদের প্রচারণা। এবং আপনারা জানবেন এটা, আমরা শুধু যে আমাদের আভ্যন্তরীণভাবে আমরা বৈঠক করে তাদেরকে, ব্যবসায়ীদেরকে কল করে তা না, বরং আমরা ব্যবসায়ীদের কাছে চলে যাই, গিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ী কমিউনিটি যারা আছেন তাদেরকে আমরা জড়ো করে তাদের সাথে আলোচনা করে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। এবং এই কার্যক্রমটা চলমান আছে এবং এটা অসংখ্যবার আমরা করেছি। এক একটা বাজারে আমরা অনেকবার গিয়েছি। তো একবার দুইবার যদি আমার সচেতনতা কার্যক্রম করতে থাকি, আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি। ভোক্তাদের সাথেও আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন, পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথেও আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যেটা বলেছিলেন যে আসলে ওই যে প্রতিষ্ঠানগুলি যারা আসলে ভোক্তাদেরকে পণ্য বা সেবা প্রোভাইড করে, তাদের কন্ডিশন, তো তাদেরকে সচেতন করার আমাদের সর্বাত্মক আমাদের প্রচেষ্টা রয়েছে। বাজার বলেন বা বাজার ছাড়া যেখানে যারা উৎপাদনকারী আছে, আমরা তাদেরকে জড়ো করে তাদের সাথে আমরা আলোচনা করি। তাদের যে প্রবলেমগুলি আছে, যে প্রবলেমগুলি আমরা তাদের এখানে ভিজিটিংয়ে দেখেছি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এগুলি সমাধানের বিষয়ে তারা আমাদেরকে প্রায় আপনার প্রতিশ্রুতি দিয়ে থাকে। তো এটা ঠিক যে আসলে উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, তবে আরও সার্বিক উন্নতির জন্য যে আমাদের মন মানসিকতা, এগুলি আরও উন্নত করতে হবে। আপনার সচেতনতামূলক আপনারা কি কাজটুকু করে আসলে যে ভোক্তাদের অধিকার একটা সংরক্ষণ করার জন্য, যে ভোক্তাকেও যে কাজ করতে হবে এবং কমিউনিটি সেক্টরে যে তাদেরকে কাজ করতে হবে একত্রিত হয়ে, সেসব ব্যাপারে আপনারা সচেতনতা কীভাবে করে? আর যে মালিক পক্ষ যারা যে ভোক্তাদের মাঝে, যারা ক্রেতা বা তাদের মাঝে যে সুষ্ঠুভাবে পণ্য বা সেবা সামগ্রী তাদের মাঝে পৌঁছাবে। এক্স্যাক্টলি, ভোক্তাদের একটা সংগঠন আছে, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং সাধারণভাবে আসলে ভোক্তাদের মধ্যে, ভোক্তাদেরকে আপনি চাইলেই জড়ো করতে পারবেন না। আমাদের যে প্রচারণা আছে, এই প্রচারণাটা ভোক্তারা দেখে থাকেন। এবং বর্তমানে আপনি যদি চট্টগ্রাম শহরে নক দেন, তা আমার এটা মনে হচ্ছে আর কি আগের তুলনায় অনেক সংখ্যক মানুষ বেশি অবগত আছেন ভোক্তা অধিকার অধিদপ্তর সম্পর্কে। এবং তারা যে ঠকলে ভোক্তা অধিকার অধিদপ্তরের নামক একটা প্রতিষ্ঠান আছে, এখানে যে তারা অভিযোগ দাখিল করতে পারবে, এটা তারা জানে। আর এরপরে আসলে কিছু বিষয় আছে, একজন ভোক্তার আসলে কিছু জায়গায় এই সচেতন থেকেও আসলে কোনো লাভ নাই। যেমন ধরেন, একটা প্রতিষ্ঠান ভেজাল দিল, যে মশলা উৎপাদন করলো, সেই মশলায় রং দিল, এটা দিল, কিন্তু ভোক্তাকে তো কনজিউম করতে হবে। ভোক্তা খাবার খাবেই। ভোক্তা কি খাবে? ভোক্তা হোটেলে গিয়ে মাছ তরকারি খাবে, যে মানে রান্না করা আইটেম তো খাবে, কনজিউম করবে। তো এইটা যে তৈরি করা হলো ওই যে মশলা দিয়ে, এইটা ভোক্তার আর কি উপায় আছে? এখানে সচেতন থেকে কি করবে ভোক্তা? তো এই জায়গাগুলোতে আমাদের মূলত কাজটা হচ্ছে যে আসলে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা সার্ভিস প্রোভাইডার বা যারা পণ্য উৎপাদন করে, তাদের সাথে আমাদের সামগ্রিক, আপনি যেটা জানতে চেয়েছেন, তাদের সাথে আমাদের সামগ্রিক কার্যক্রম রয়েছে। তাদেরকে সচেতন করার, তাদেরকে এই আইনের আওতায় আনার। এবং ফারহান একটা বিষয় বলেছে, নিরাপদ খাদ্যের ফারহান বলেছে যে রিপিটেডলি দেখা, আমরা কিন্তু ফলো আপ করি। তো এই বিষয়ে আমরা কিছু ইমপ্রুভমেন্ট দেখেছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে কিছু প্রতিষ্ঠান আবার নতুন করে উঠে যায়। তো তারা আবার ওই যে পোড়া তেলটা ব্যবহার করে, পুরাতন পোড়া তেলটা, 2-3 দিন আগের পোড়া তেলটা আবার ব্যবহার করে। এখন তাদেরকে আবার সচেতন করতে হচ্ছে। তো এটার জন্য আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, সামগ্রিকভাবে আমাদের পুরো জেনারেশনকে এই বিষয়ে কনসাস হওয়া লাগবে। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট।
Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। যে আপনার ভুক্ত অধিকারের যে একটা আইন আছে, সে আইন সম্পর্কে ভোক্তা কতটুকু এটা জ্ঞাত আছে এবং মালিক পক্ষ কতটুকু জানে। আপনারা তো অভিযান চালিয়ে আছেন, বা কোনো আসলে জরিমানা দেওয়া লাগলে আপনারা জরিমানা যদি তাদের দেওয়া প্রয়োজন হয় দিয়ে, এই পরিবর্তনটুকু হচ্ছে কিনা? আসলে কি এই জরিমানা দেওয়া, অভিযান চালানো, এটা তো সমাধান না। আসলে কি সমাধান, সঠিক সমাধান থেকে আপনি পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে এটা আগেও বলেছি যে দায়িত্ব সবারই আছে, যেমন আমাদের দায়িত্ব আছে, আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এখন ভোক্তারও কিছু দায়িত্ব আছে। ভোক্তার দায়িত্বের মধ্যে আপনি যদি দেখেন যে বাহিরে খোলা খাবার রাস্তার পাশে, এটা আমাদের দায়িত্ব যে খাবার যেন খোলা বিক্রি না হয়। আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরেও আমরা এখানে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, আমরা কি আসলে সব প্রতিষ্ঠানকে প্রতিদিন আমরা চেক করতে পারবো? এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। তো তাহলে এই ভোক্তা যদি তাদের সচেতনতার জায়গাটুকু থেকে যদি নিরাপত্তা বোধ না করে, তাহলে ভোক্তা যদি একটু সচেতন হয় পণ্য বা সেবা গ্রহণের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যারা পণ্য বা সেবা প্রোভাইড করছে তাদের সচেতনতা আরও আসবে, যে যেখানে ভালো পাচ্ছে ভোক্তা সেখানেই যাচ্ছে। তাহলে তারা সার্ভিস প্রোভাইডার বা পণ্য সরবরাহকারী, উৎপাদনকারী, তারা নিজেদের জায়গা থেকে আরেকটু সচেতন হবে। এই সচেতনতা বৃদ্ধির জন্য ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি কাজ করবে? জি, আমাদের সচেতনতা কার্যক্রম আমাদের চলমান আছে, অব্যাহত আছে। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর সম্পর্কে মানুষ সচেতন আছে কিনা, আমি আগেই বলেছি যে আপনি যদি এখন জিজ্ঞেস করেন, আমরা তো আসলে টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছি না, আমাদের কার্যক্রম গণমাধ্যমে আসতেছে, এবং আমরা মানুষকে এমনভাবে রিসিভ করে যে এটা মনে করি যে এই সমস্যাটা আমারও হতে পারতো, আমাদের অফিসারদেরকে এইভাবে ট্রেন আপ করা। তো যখনই কোনো ভোক্তা অভিযোগ দাখিল করে আমাদের এখানে বা আমাদেরকে কল করে তার একটা সমস্যা নিয়ে, তখন আমরা এটা আন্তরিকতার সাথে দেখি, এবং এই বিষয়টার কারণেই আপনি আশ্চর্য হবেন, যেটা আমাদের আওতাভুক্ত না এরকম অভিযোগও আমাদের কাছে করতে চায়। তারপরে আমরা বলি যে না, এটা আমাদের আইনে কভার করে না। তার বলে যে না, তারপরে একটু আপনি দেখেন, আমি অনেক আশা করি আপনাদের কাছে এসেছি, বা এটা তো আর সম্ভব না, যেটা আমার আইনে কভার করে না সেটা। এটা হচ্ছে যে মানুষের আগ্রহ। অনেকগুলো সরকারি এমনও কিছু প্রতিষ্ঠান হয় যেসব প্রতিষ্ঠানগুলো সকলে জ্ঞাত না। আপনি যে আপনাকে বারবার ফোন করা হয় বা অভিযোগ দিচ্ছে বা একটু চাচ্ছে, আপনাকে খুঁজছে, তার মানে এটা কি প্রমাণ নয় যে ভুক্ত অধিকার সংরক্ষণ সম্পর্কে অবগত আছে সকলে?
জি, আমি তাই মনে করি যে যদি মানুষ না জানতো তাহলে এই একেবারে আপনি আশ্চর্য হবেন, রাতের 12টা পর্যন্ত কল আসে যে মানুষের প্রবলেম। এমন হয়েছে যে আমি রাতের 12টা বাজে কল দিয়েছি, কিন্তু তখন অফিসার পাঠাতে পারিনি। ঠিকই পরের দিন সকালবেলা আমি অফিসার পাঠিয়ে সমস্যার সমাধান করেছি। দেখা যায় যে অভিযোগকারী তার পরিচয়টুকু একটু তার নিরাপত্তা চাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাজকর্মটা না, এক্স্যাক্টলি অভিযোগকারী যদি তার পরিচয় গোপন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমরা বিষয়টা মাথায় রাখি। আর আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16121, এই নাম্বারে কল করতে পারে যে কোনো ভোক্তা। আর একটা বিষয় হচ্ছে যে এখন সামগ্রিক বিষয়টা আমাকে না বলে আপনি সাধারণ ভোক্তাকে জিজ্ঞেস করবেন যে আপনারা ভোক্তা অধিদপ্তর সম্পর্কে জানেন কিনা। এবং এমনকি আপনারা চট্টগ্রামের যদি জরিপ করেন যে কোনো একটা বাজার যে ভোক্তা অধিদপ্তর কতবার এসছে বা তাদেরকে সচেতনতা কার্যক্রম আমরা কেমন করেছি, তখন আপনি এটা একদম এক্স্যাক্টলি জেনে যান। বরং আমার কথার থেকে তাদের কথা মূল্যায়ন বেশি করবে যারা দর্শক আছে, কারণ আমি তো আমার কথা বলবোই। আপনারা চট্টগ্রামের বাজারগুলোতে যান, ব্যবসায়ীদেরকে বলেন যে তাদের সাথে আমরা অসংখ্যবার এবং যে তারা আসলে একটা পর্যায়ে তারা আর কতবার বসবে আমাদের সাথে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটা কাজ আপনার। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে যাচ্ছেন, তাদেরকে কোনো জরিমানা দেওয়া লাগলে তারা যদি আইন ভায়োলেট করে, আইন অমান্য করে, তাদেরকে আপনি শাস্তিমূলক আচরণ দেখাচ্ছেন। সেক্ষেত্রে জনাব ফয়েজুল্লাহ কি কোনো ভয় পায় কিনা এই ধরনের সর্বাঙ্গীনভাবে কাজ করতে গিয়ে যে চ্যালেঞ্জ প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে জনাব ফয়েজুল্লাহর, সেসব সম্পর্কে জানতে চাই। চ্যালেঞ্জ তো রয়েছে, আপনার যেটা যেভাবে বলেছেন ওভাবে না। আমরা যখন অভিযোগ আসে তখন দেখা যাচ্ছে যে আসলে ভোক্তা ঠিক এই মুহূর্তে চায় আমাদের তো জনবল সংকট, আমি এটা কিভাবে দেব? জনবল সংকটেই এই কথাটি আমরা আর কতদিন শুনি? এটা শুনবেন যতদিন জনবল না থাকবে, যতদিন জনবল সংকট থাকবে ততদিন শুনবেন। আমাদের তো শিক্ষিত জনবল, জনসম্পদ তো আমাদের আছে। জি, আমি আমার পর্যায় থেকে কথা বলবো যে আমাদের তো এখন একজন ভোক্তা যখন ফোন করবেন যে তিনি বাজারে আছেন, তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, তো ঠিক এই মুহূর্তেই কিন্তু আমি চাইলেই আমার একজন অফিসার আমার চট্টগ্রামের দায়িত্ব আছে, অতিরিক্ত দায়িত্ব আছে, আমি অতিরিক্ত দায়িত্বে চলে গেছে, এখন অফিসে আমাকে সামলাতে হয়। তো এই পর্যায়ে আমি চাইলেও আমি একটা টিম সেখানে পাঠাতে পারি না। তো আমার যদি পর্যাপ্ত জনবল থাকতো এবং লজিস্টিক সাপোর্ট থাকতো তাহলে হয়তো আমরা সার্ভিসটা আরও দ্রুত দিতে পারতাম। এটা আমার মনে হয় যে আরও একটা বড় চ্যালেঞ্জ। আর যেটা জনবল সঙ্গে লজিস্টিক সংকট সেটা বলছেন নাকি? এটার সাথে রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে আমাদের জেলায় আমাদের কর্মকর্তা আছে, কিন্তু কোনো জেলায় কর্মকর্তা নাই, অতিরিক্ত দায়িত্বে চলছে। তো এখানে দেখেন আমরা জেলায় শহরে তারপরও আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলছে, মানুষ সতর্ক আছে, সচেতন আছে, কিন্তু দূরবর্তী গ্রাম, রিমোট এরিয়া যেখানে সেখানে কি হচ্ছে? আজকে চট্টগ্রামে যদি একটা আমাদের চট্টগ্রামের সাথে পার্বত্য চট্টগ্রামও যুক্ত আছে। জি, শুধু পার্বত্য চট্টগ্রাম না, আমি বলছি একটা জেলার দূরবর্তী উপজেলার ওইখানে জনবল কোচানো, যেখানে পরিবহন যাওয়া। আমরা কাজ করছি, কিন্তু যদি আমাদের জনবল কাঠামো আরো ভালো থাকতো, আমরা আরো একটু এখানে জনগণের সাথে সম্পৃক্ত যেই কার্যক্রমটা আমরা সেটা করতে পারতাম, সেখানে আর একটু ভালো হতো। এটাও আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ, দূরবর্তী স্থানে পৌঁছানো এবং সমস্ত দূরবর্তী স্থানে পৌঁছানো। তো আমরা কিন্তু বলছি যে চ্যালেঞ্জ যে আমাদের সামনে রেখে আমরা বসে আছি তা না, আমরা কিন্তু কার্যক্রম করে যাচ্ছি, কারণ মনে করবে যে বিশাল বেশি আমরা কার্যক্রম করে যাব। আমি একটু জানতে চাচ্ছি প্রতিনিয়ত কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আপনি যখন আমাকে জরিমানা করবেন আমি তো আপনাকে অপছন্দ করব। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন, কাউকে জরিমানা করলে আসলে সে খুশি হয় না। তো যখন আমরা তো আসলে তার সমস্যা নিয়ে কথা বলবো, তার সমস্যা যখন উদ্ঘাটিত হবে এবং সামনে আসবে তখন আর ওনার কিছুই করার থাকে না আর কি। আসলে আমরা উন্মুক্ত কাজ করি, আমাদের কাজটা এমন না যে আমরা হুট করে গেলাম এবং ওনার সাথে ওনার সমস্যাটা সর্ট আউট না করে আমরা কাজ করে জরিমানা করছি, আইন প্রয়োগ করছি, বিষয়টা এরকম না। তাহলে উনি অবগত আসলে কি হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে ওনার সামনেই ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে, উনি জানেন যে উনি এটা অপরাধ করেছেন। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে অপরাধ করার পরেও মনে করছে যে অপরাধটা ছোট, তেমন কিছুই না, খাবারে ভেজাল মিশাচ্ছে বা বর্ধিত দাম নিচ্ছে, এরকম। সবাই না, ব্যবসায়ী তো আর সবাই না, দুই একজন তো আছে, তাদের বিষয়টা দেখার জন্যই আমাদের।
তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি তার এন্ড থেকে উনি এটাকে বড় করে দেখছেন না। তো এই জায়গাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে এটা ওই যে প্রথমে বললাম যে আসলে আমাদের জেনারেশনকে এমনভাবে বিল্ড আপ করতে হবে, আমাদের এই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে নতুন করে, আমাদের জেনারেশন যেন কোনোভাবেই যে অন্য মানুষের এক কথা এটা এইসব ব্যাপারে জনসচেতন আর কোনো বিকল্প না। এইটুকু একটু বলি, এটা হচ্ছে যে আমার ভিতরের বোধটা তৈরি হবে এমন যে আমি যদি একটা পণ্য ক্রয় করি, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, একইভাবে আমি যদি আরেকজনকে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পণ্য দেই বা সেবা দেই, তাহলে এই বিষয়টা যে আমি দুইভাবে দেখতে পারি না। আমি ক্ষতিগ্রস্ত হলে আমার কাছে কষ্ট লাগবে, আমি যার ক্ষতি করব তারও কষ্ট লাগবে। এই বিষয়টা আমাদের এই বোধটা যেদিন জনমানুষের মধ্যে বিস্তার লাভ করবে, মানুষ বুঝতে পারবে, মানুষের বোধোদয় হবে, সেদিন এই বিষয়টা আরো দ্রুত সমাধান করা যাবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে, আপনাদের ভূমিকা একেবারে অনেক বেশি রয়েছে। সমাজের যারা নেতৃস্থানীয় মানুষ আছেন, সমাজের যাদের কথা সমাজের মানুষ, অন্যান্য লোকজন শুনে, তাদের দায়িত্ব রয়েছে। ভোক্তা যারা আছে তাদের সচেতনতার বিষয়টা রয়েছে। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N Mohammed Group, since 1968. পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। পরিবর্তনের কারণ হচ্ছে যে বারে বারে সচেতনতা বৃদ্ধি করা, তাদেরকে ট্রেন আপ করা, এবার ফলো আপ করে দেখা। আপনার দৃষ্টিতে আসলে চট্টগ্রামের পরিবর্তন আপনি কিভাবে দেখছেন? আপনি এসে কি পেলেন বা এখন আপনার কি অবস্থায় আছে চট্টগ্রাম? জি, ধন্যবাদ। আমি ভালো একটা প্রশ্ন করেছেন। আপনারা এটা জানবেন, আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারাই জানবেন যে
মূল্য তালিকার বিষয়টাই যদি আপনাকে প্রথমে বলি, আপনি মূল্য তালিকার বিষয়টা এটা ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করার ফলেই কিন্তু এখন অন্তত কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে মূল্য তালিকা যে রাখতে হয় এটা তিনি জানেন না। মূল্য তালিকাটা যদি না রাখে তাহলে একটা বিষয় হচ্ছে কি, মূল্য তালিকা না রাখার কারণে এই সুযোগটা নিয়ে উনি এক একজন ভোক্তার থেকে এক এক রকমের দাম রাখতে পারেন। তো এটা বাজারে ব্যাপকভাবে খারাপভাবে এটার প্রভাব পড়ে। এইটা আপনি দেখতে পাবেন যে মূল্য তালিকা অন্তত রাখতেছে, আর যারা রাখতেছে না বা তারা আইন ভায়োলেট করতেছে জেনে শুনে বুঝে দুঃসাহস দেখিয়ে এটা করতেছে। এটা গেল একটা বিষয়। এরপরে আপনি দেখতে পাবেন যে কিছু খাদ্যপণ্য যেগুলোতে আসলে এই মেয়াদ ছিল না, এটা উল্লেখযোগ্য। আমি বেশ কয়েকটা আপনাকে বলছি, একটু যদি দেখেন যে আপনার মেয়াদ ছিল না, বেশ কয়েক বছর আগেও ছিল না। তো ভোক্তা অধিকার অধিদপ্তর এবং শুধু ভোক্তা অধিকার অধিদপ্তরের কথাই আমি বলবো না, সরকারি আইন প্রয়োগকারী সংস্থাসমূহের একেবারে জোরদার কার্যক্রমের ফলে আপনি দেখতে পাবেন যে এখন অন্তত যারা স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে তাদের কোনো প্রোডাক্ট এইভাবে উৎপাদনের তারিখ বিহীন, মেয়াদবিহীন, এই মূল্যবিহীন এটা বাজারে নেই। এরপরে আপনি দেখতে পাবেন যে আগে একটা বিষয় ছিল যে এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া, যেমন সফট ড্রিঙ্কস, এই পানির বোতল, এগুলি এটার ব্যাপক অভিযোগ ছিল। তো আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের আমাদের একেবারে জোরদার ভূমিকার ফলে এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহের বিভিন্ন দপ্তর আছে তাদের জোরদার তৎপরতার ফলে বর্তমানে এটা অন্তত অনেক দূর কমে আসছে। তো একটা বিষয় বলি যে আসলে অপরাধ তো নির্মূল, এক কথায় চট্টগ্রামের ইতিবাচক পরিবর্তনটুকু, আমি মনে করি যে এই পরিবর্তনটুকু অবশ্যই ইতিবাচক। এবং আপনি যদি ফারহান বলেছে যে হোটেল রেস্তোরাঁগুলিতে যান, আগের তুলনায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা চোখে পড়ার মতো, কিন্তু আমি মনে করি এটা যথেষ্ট না। এটা যথেষ্ট না এই কারণে, যিনি আসলে কাজ করছেন ঠিক তাকে ভালো টেবিল দেয়া হলো, তাকে চপিং বোর্ড দেয়া হলো, তাকে ছুরি দেয়া হলো, সালাদ কাটবে, কিন্তু তার হাতের কন্ডিশন ভালো না। তো এই যে সচেতনতার যে অভাবটা, এইটুকু করা এখন আমাদের জন্য সময়ের দাবি। এইটুকু করলে আমার মনে হয় আগের তুলনায় যে আমরা ইতিবাচক পরিবর্তনটা দেখতে পাচ্ছি এটা আরেকটু ভালো একটা পরিবর্তনের দিকে যাবে। আপনাদের তো বিভিন্ন বাজারে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আমরা দেখে থাকি, আসলে এটা আপনাদেরকে কি নিয়ে যাওয়া হয় নাকি আপনারা গিয়ে থাকেন, কোনটা? ধন্যবাদ। আমাদের কার্যক্রম কিন্তু চলমান আছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের আসলে বাৎসরিক, আপনারা জানেন যে এপিএ আমাদের চুক্তি থাকে। এপিএ চুক্তি মানে হচ্ছে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। তো এপিএ এর চুক্তির অনুযায়ী আমাদেরকে কিন্তু নির্দিষ্ট সংখ্যক তদারকি কার্যক্রম করতে হয়। যেমন আমরা এই বছরে আমাদের প্রায় 1500 এই অভিযান পরিচালনা করতে হবে চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলা কার্যালয় সমূহে। তো এটার জন্য আমাদের শিডিউল করতে হয়, আমরা শিডিউল করে আমাদেরকেই এটা আসলে অ্যারেঞ্জ করে আমাদের বাজার তদারকিতে যেতে হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ অভিযোগ নিষ্পত্তি করতে হয়। অভিযোগ যা আসবে তার 70% আমাদেরকে নিষ্পত্তি করতে হবে ধরুন। তো এটা আমাদেরকে একটা লক্ষ্যমাত্রার মধ্যে থাকে এবং সে অনুসারেই আমাদের কার্যক্রম চলমান আছে। আপনার নেতৃত্বে সর্বোচ্চ কি পরিমাণ শাস্তিযোগ্য জরিমানা আপনারা আদায় করেছিলেন এবং সচরাচর আপনারা কি ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা করে থাকেন তাদের উপর যারা ভোক্তার অধিকার লঙ্ঘন করে? ধন্যবাদ। আমাদের আইনটা আসলে বাস্তবায়ন কারা করে এটা যদি আপনি একটু দেখেন তাহলে আমাদের আইনটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন এবং জেলা পুলিশ থেকে আপনাদের প্রশাসক মহোদয় এটা করে থাকেন। এরপরে হচ্ছে যে উপজেলা প্রশাসন করে থাকে, আমরা করে থাকি এবং আমাদের কার্যক্রমটা আপনি যেটা বলতে চেয়েছেন যে মানে আপনাদের নেতৃত্বে সর্বোচ্চ কি পরিমাণে শাস্তিযোগ্য আওতায় নিয়ে আসতে, আপনাকে যদি আমি একটা বছরের ক্যালকুলেশন দেই, একটা বছরে আপনি গত অর্থ বছরে আমরা 1450 মতো আমরা বাজার তদারকি কার্যক্রম করেছি। তো এবং সেখানে প্রায় 3,40,00,000 টাকার মতো জরিমানা আদায় হয়েছে। এটা গত অর্থ বছরে, এটা হচ্ছে গত অর্থ বছর 23-24 অর্থ বছরে প্রায় 1450 তদারকি কার্যক্রম এবং 3,40,00,000 টাকার মতো জরিমানা আদায় হয়েছে।
তো এটা হচ্ছে আমাদের জরিমানা হচ্ছে অর্থদণ্ড, মানে আসলে সর্বোচ্চ কি আপনারা জরিমানায় করে থাকেন না? যে আমাদের আমরা হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। আমরা যেটা করি এটাকে আমরা মোবাইল কোড বলি না, কারণ এটা মোবাইল কোডের এখতিয়ার আমাদের না। আমরা হচ্ছে তদারকি কার্যক্রম বাজার অভিযান বলি। আর হচ্ছে আমরা জরিমানাটা প্রশাসনিক ব্যবস্থার জরিমানা এবং তার প্রতিষ্ঠান সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ। আচ্ছা, আমরা আপনার বেলা একদম শেষ প্রান্তে আছে, আমি একটু সর্বশেষ প্রশ্নটুকু আপনাকে করতে চাই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং আপনাদের মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ কাজ করছে, এখন আপনারা কিভাবে কাজ করছেন জনাব ফয়সাল? না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ভোক্তাদের যেখানে আসলে আশ্রয়ের জায়গা, যেখানে একটা অভিযোগের জায়গা, ভোক্তাদের একটা সময় হয়তো বাজারে হ্যাসেল করতে হতো যে অধিকারে ক্ষুণ্ণ হলে, কিন্তু এখন সেই জায়গাটা থেকে ভোক্তারা বেরিয়ে আসছে, এখন অভিযোগ করতে পারছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও জোরদার হবে, আমাদের কার্যক্রম চলমান থাকবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা এখন আসি জনাব ফারহান ইসলাম আপনার থেকে। আসলে আপনারা তো রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানে যান, বন্দর কেন্দ্রিক যে কাজকর্মগুলো আছে বা বন্দর থেকে যে খাদ্যপণ্যগুলো আমরা আমদানি করে থাকি, সেসব পণ্যগুলোকে আমরা কীভাবে আপনারা কীভাবে দেখভালও করে থাকি, কীভাবে যাচাই বাছাই করেন বা গুণগত মান আছে কিনা দেখেন? যে বন্দর কেন্দ্রিক যে প্রশ্নটি আপনি রেখেছেন, যে আমদানিকৃত পণ্য দেখভালের ক্ষেত্রে আমরা কি করে থাকি আর কি, আমি অতি সম্প্রতি আমাদের কিছু কাজের বিষয় অবগত করতে চাই আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে। কিছুদিন আগে প্রায় 1 লক্ষ টন স্কিম মিল্ক পাউডার এসেছিল, পাশাপাশি আপনার কিছু মহিষের মাংস এসেছিল। তো এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, আমরা সেগুলোকে নমুনা সংগ্রহ করেছি এবং যথাযথ ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি সেগুলোর মান কেমন আছে। তার মধ্যে স্কিম মিল্ক পাউডার যেটা ছিল তার মেয়াদ একেবারেই শেষ পর্যায়ে ছিল এবং আমাদের ধারণা ছিল যে এই সময়ের মধ্যে এত পরিমাণ স্কিম মিল্ক পাউডার জনগণ কনজিউম করতে পারবে না, খুবই অল্প ছিল, 1 সপ্তাহেরও কম সময় ছিল আর কি পণ্যটা খালাসের পূর্বে। আমাদের অবজারভেশন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই সময়ের মধ্যে সেটা কনজিউম হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে সেই বিষয়গুলো, এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে সেই স্কিম মিল্ক পাউডার পণ্যটা আর খালাস হয়নি এবং সেটা ধ্বংস করা হয়েছে। এবং যে মহিষের মাংস যে বিষয়টি ছিল সেটা আমরা জেলা পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে আমি এবং ডিএলও মহোদয় দুইজনেই ভিজিট করেছি এবং আমরা বাহ্যিকভাবেই দেখলাম যে সেখানে একদম পচে গেছে, একদম পোকা ধরে গেছে এরকম অবস্থায়। তা আমরা সেক্ষেত্রে আমাদের যে অবজারভেশন ছিল আমরা তা দিয়েছি, সেই অনুযায়ী সে পণ্যগুলো ধ্বংস করা হয়েছে। তো বন্দরের মাধ্যমে যে পণ্যগুলো আমদানি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের মনিটরিং এর মধ্যেই রয়েছে। তো কিছুর মাঝেও যে আপনারা অভিযান পরিচালনা করেন, ট্রেন আপের ব্যবস্থা করেন, সচেতনামূলক কাজ করে থাকেন, এইসব কাজ করতে আপনি কোনো হিমশিম খাচ্ছেন কিনা, কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন কিনা জনাব ফারহান ইসলাম, যেহেতু জনবল সংখ্যা? আমি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আরেকটি বিষয় একটু বলতে চাই, যেটা আপনি বললেন যে চট্টগ্রাম নিরাপদ থাকুক, মানে চট্টগ্রামের খাদ্যগুলো নিরাপদ থাকুক, এই বিষয়টি আপনি ইঙ্গিত করেছেন। এখানে নিরাপদ খাদ্যের যে বিষয়টি, এটি একটি সমন্বিত ব্যবস্থাপনার অংশ। তো শুধুমাত্র চট্টগ্রাম যে এককভাবে নিরাপদ থাকবে বিষয়টি তা নয়। আজকে এই গ্লোবালাইজেশনের যুগে যে খাদ্যপণ্যটা এখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু আর এই অঞ্চলেই থাকছে না, সেটা সারা বাংলাদেশব্যাপী এমনকি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বিষয়টিকে সামগ্রিকভাবেই দেখছি, যে পুরো রাষ্ট্রের বিষয় হিসেবেই দেখছি এবং সেই লক্ষ্যেই কাজ করছি। আপনি যে চ্যালেঞ্জের বিষয়গুলো রয়েছেন, একথা সত্য যে আমাদের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের জনবল সংকট রয়েছে, আমাদের যে লজিস্টিক সাপোর্টের বিষয় সেখানেও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাইকা, জাপানের উন্নয়ন সহযোগী যে সহায়তা সংস্থা, জাইকার সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 8টি বিভাগে 8টি বিভাগীয় ল্যাবরেটরি কাম অফিস কমপ্লেক্স করতে যাচ্ছে এবং আশা করি আমরা যে 2032 সালের মধ্যে এই কার্যক্রমটি সম্পন্ন হবে। সেই বিভাগীয় ল্যাবরেটরিগুলোতে আমরা বাংলাদেশের যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়মিত স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষা করতে পারবো এবং তার গুণগত মান এবং সেটা নিরাপদ কিনা তাও আমরা যাচাই করতে পারবো। পাশাপাশি আমাদের যে আমদানি রপ্তানি যোগ্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমরা তড়িৎ গতিতে পরীক্ষণের আওতায় নিয়ে আসতে পারবো এবং এই কার্যক্রমটা যখন সম্পূর্ণ হবে বাংলাদেশে, আশা করি যে নিরাপদ খাদ্যের যে বিষয়টি রয়েছে সেখানে
আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যখন অভিযান পরিচালনা করেন সেক্ষেত্রে শঙ্কায় থাকেন কিনা? দেখুন, কাউকে জরিমানার আওতায় নিয়ে আসলে সে এটা পজিটিভলি নিবে না বা না নেওয়াটাই হয়তো স্বাভাবিক। তবে আমার দিক থেকে আমি কখনো বলেছিলেন যে মুনাফাখোর বা যারা সিন্ডিকেট ব্যবসায়ী বলে, যারা অতি মুনাফা লোভী আছে, তারা তো আর ভালো যদি ব্যবসায়ী হয় তারা অতি মুনাফা লোভী থাকতো না বা সিন্ডিকেটের সাথে যুক্ত হতো না, কালোবাজারে হইতো না। তো তারা তো নিতান্তই খারাপ। তো আমি খারাপের কথাটা আপনাকে, আমার সাথে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমি নিজেও রেখে ভদ্র ব্যবসায়ীদের কাছে যান আপনারা? না, ভদ্র ব্যবসায়ী না, ভদ্র ব্যবসায়ীদের কাছে যে বিষয়টা বলছেন যে ভদ্র ব্যবসায়ী, আমাদের কাজটা কিন্তু হচ্ছে গিয়ে যেখানে অসঙ্গতি থাকবে, যেখানে নিরাপদ খাদ্য আইনকে ভায়োলেট করা হবে, লঙ্ঘন করা হবে, সেখানে আমাদের কিন্তু কার্যক্রম। এবং ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমরা বেশ কিছু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। তো ফলে এখানে ভদ্র লোকের যে বিষয়টি, এই বিষয়টি আসলে এইভাবে আসাই ভালো। আমরা আমাদের কাজ করছি, এখানে আমি কোনো সংখ্যা দেখছি না। সেটাই না, আপনার কাজ, আপনার পথ চলাটা কতটুকু সুন্দর আছে বা আপনার কতটুকু কাজ করে যেতে পারছেন। আসলে তো আপনি পরিবর্তনের কথা বলেন, আসলে আমরাও জানি যে চট্টগ্রাম অনেক পরিবর্তন। যেহেতু চট্টগ্রাম আমাদের ভোজন রসিক বলা হয় এই চট্টগ্রামকে, তো সেহেতু আপনার রেস্তোরাঁর পরিমাণ, হোটেলের পরিমাণ এই চট্টগ্রামে বেশি। আমরা তো অনেক পরিবর্তন দেখছি ইতিপূর্বে, এর আগে আমরা এত পরিবর্তন আমরা দেখিনি, কিন্তু আমরা অনেক অসঙ্গতি দেখেছি। আপনাদের কার্যক্রম, আপনাদের প্রতিনিয়ত জোরদার অবস্থায় আছেন বলে আজকে আমাদের চট্টগ্রামে এই পরিবর্তন। আপনি ভোক্তা অধিকার বলেন, আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এই যে আপনারা প্রতিনিয়ত কাজ করছেন, এই কাজের মধ্যে চ্যালেঞ্জটা আপনার থেকে বের করার চেষ্টা করছি। আসলে কোনো কষ্ট পাচ্ছেন কিনা আপনারা? আসলে আপনাদের চট্টগ্রামের জন্য কাজ করে যাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ তো রয়েছে। চট্টগ্রামে প্রায় 1 কোটি জনসংখ্যা রয়েছে। এই 1 কোটি মানুষের জন্য আমি একজন নিরাপদ খাদ্য কর্মকর্তা জেলা পর্যায়ে, আমার একার পক্ষে কিন্তু কাজটা আসলেই কঠিন। তবে এই কাজটা কঠিন কাজ হলো, সেই চ্যালেঞ্জটা উপভোগ করছি। কারণ আপনি জেনে থাকবেন যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সমাজের আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমরা কিন্তু যথেষ্ট সাড়া পাচ্ছি, যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তো ফলে আমরা আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা আমরা যদি অব্যাহতভাবে পাই, তাহলে আমরা আশা করি যে আরো ভালো পরিবর্তন আসবে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য। এক্স্যাক্টলি, আমরা একদম শেষ প্রান্তে চাই। একটু ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে ভালো মতো কাজ করার জন্য সব সময় থাকাটা দিয়ে আসছে বলে যাচ্ছেন, আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? আসলে কাজের পরিধি কি পূর্বের তুলনায় কি বেড়েছে না কমেছে বা আগের মতো আছে? আমাদের যে কাজগুলো, তার মধ্যে আমরা ব্যবসায়ীদের কিন্তু নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং সেই প্রশিক্ষণের আলোকেই কিন্তু আমরা শুধুমাত্র জরিমানা করা বা দণ্ড আরোপ করা, এটাই কিন্তু আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি পরিবর্তন এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চাই। ভেজাল এবং দূষণ মুক্ত পুষ্টিকর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আশা করি যে ভবিষ্যতে এই চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে, চট্টগ্রামে আমরা সবগুলো প্রতিষ্ঠানকে একটি ডাটাবেজের আওতায় নিয়ে আসতে যাচ্ছি। সেটা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোই পর্যায়ক্রমে চলে আসবে। আমরা ডাটাবেজের আওতায় নিয়ে আসব এবং এই প্রতিষ্ঠানগুলোতে যে কর্মচারীগুলো রয়েছে বা যে সেবা প্রদানকারী যারা রয়েছে আর কি, খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট, আমরা সকলকে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছি এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা বিশ্বাস করি মানুষজন যদি সচেতন হয় এবং ব্যবসায়ীবৃন্দ যদি সচেতন হয়, তাহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। এবং সেই বিষয়টি হচ্ছে গিয়ে আমাদের উভয় পক্ষ থেকে একটি কোঅপারেটিভ মানসিকতা আসতে হবে। আমরা যেমন ব্যবসায়ীদেরকে নিয়মিত মনিটরিংয়ের আওতায় রাখছি, প্রশিক্ষিত করছি, আমরা কিন্তু জনগণের কাছেও পৌঁছে যাচ্ছি এবং জনগণকেও আমরা আমাদের যে তথ্যগুলো আছে, যে বার্তাগুলো আছে, তা কিন্তু পৌঁছে দিচ্ছি। কারণ আমার ভোক্তা যখন একটা খাবার গ্রহণ করবে, তাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। চট্টগ্রাম একটা পর্যটন নগরী। এইখানে আপনি দেখবেন যে বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়, বিশেষত পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, এই যে এরিয়াগুলো রয়েছে, সেখানে আপনি দেখে থাকবেন যে বিভিন্ন সি ফুড আইটেম বিক্রি করে। এবং এই আইটেমগুলোতে আমরা যখন মনিটরিং করেছি, তখন দেখলাম যে কিছু অসাধু ব্যবসায়ী আপনার এই আইটেমগুলোতে একদম টেক্সটাইল ডাই, নন ফুড গ্রেড কালার, যেটা খাবার অনুপযোগী রং,
এগুলো ব্যবহার করছে, করে চকচকে করছে। তো এখন আমার ভোক্তাদেরকে আমরা এই বিষয়টা জানাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নিয়েছি তাদের বিরুদ্ধে। পাশাপাশি আমরা ভোক্তাদেরকে এই বিষয়ে অবগত করছি যে আপনাকে কোনো একটা খাবার গ্রহণ করার আগে কল্পনা করতে হবে এই খাবারটা যদি আমি নিজে তৈরি করি, আমার বাসায় যদি আমি তৈরি করি, তাহলে এটার টেক্সচারটা কেমন হবে, এটার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, এটা খেতে কেমন হবে, এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে খাবারগুলো গ্রহণ করতে হবে। এই যে চকচকে খাবার দেখলেই যে আমরা গ্রহণ করব, বিষয়টা কিন্তু তা না। আমাদের আগে কল্পনা করতে হবে এই খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু সেখানে যে ব্যবসায়ীগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা নিয়মিত মনিটরিং করছি। পাশাপাশি আমাদের ভোক্তাদেরও কাজ হওয়া উচিত যে আসলে যে চাকচিক্যময় খাবারের যে তৈরির উপাদানটুকু সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত আমরা মনে করি। আমরা সময় স্বল্পতার কারণে এখানে ইতি টানতে হচ্ছে। আসলে আপনাদের দুজনকে পেয়ে আর আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি, মূলত দুজনেই নিরাপদে খাদ্য পৌঁছানো, ভোক্তাদের মাঝে তাদের সঠিক অধিকারটুকু কিভাবে রক্ষণাবেক্ষণ হবে, একজন ভোক্তা যে সঠিকভাবে তার পণ্য বা সেবাদি নিরাপদে তার কাছে পৌঁছাবে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সেসব বিষয় দেখভাল করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আপনি ফয়সাল সাহেব, আপনি ফারহান ইসলাম, আপনিও ভালো কাজ করে যাচ্ছেন, যার কারণে আজকে এই পরিবর্তন। বিশেষত আপনার জন্য খুব চ্যালেঞ্জিং এই কাজটা, যেহেতু এই চট্টগ্রাম ভোজন রসিক একটা এই চট্টগ্রাম এবং পর্যটন এলাকা। আপনার এই প্রতিষ্ঠানে এই যে আমাদের এই এলাকাতে রেস্তোরাঁ বলেন, হোটেল বলেন, এসবের পরিমাণ খুবই বেশি। এই ব্যস্ত এতগুলোর মধ্যেই আপনারা কাজ করে যাচ্ছেন এবং পরিবর্তন দেখাচ্ছেন, এটাই হচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানের সফলতা। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি হটলাইন নাম্বার রয়েছে 16155 16155। এই নাম্বারে টোল ফ্রি নাম্বারে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত নিরাপদ খাদ্য সংক্রান্ত যে কোনো অভিযোগ এবং পরামর্শ আপনারা প্রদান করতে পারবেন, এবং সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করে থাকি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনারা দুজনেই খুব ব্যস্ত থাকে, সে ব্যস্তম সময় থেকে টিএন বাংলাকে সময় দিয়েছে। টিএন বাংলার পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এই খাবার নিয়ে আমরা কথা বলেছি এবং নিরাপদে খাবার কিভাবে ভোক্তাদের মাঝে পৌঁছানো যায় সেই লক্ষ্যে সরকারের যে দুটো প্রতিষ্ঠান ব্যাপক আকারে কাজ করে, একটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, একটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই দুটো প্রতিষ্ঠান ব্যাপক কাজ করে যাচ্ছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাদের কর্মকাণ্ডের আমরা আলোচনা করেছি, তারা কীভাবে কাজ করে যাচ্ছে, তারা কী চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে, এবং তারা যে আজকে এই পরিবর্তনটুকু এই চট্টগ্রামে দেখালো, এই পরিবর্তনের আমার পেছনের গল্পটুকু আমরা শুনেছি এবং সামনে পথচলা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।